গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন অনীশ দেবের লেখা নিখুঁত খুনের অ্যানাটমি। অনীশ দেব জন্মগ্রহণ করেন 22শে অক্টোবর 1951 আর মারা যান 28শে এপ্রিল 2021। তিনি ছিলেন বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান ধারার জনপ্রিয় লেখক ও সম্পাদক। তিনি ছোটদের ও বড়দের জন্য লিখতেন। আনন্দমেলা, শুকতারা, নবকেল্লা, কিশোর বিজ্ঞানী, কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জনপ্রিয় পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশিত হয়েছে। লেখার পাশাপাশি তিনি সম্পাদনা, অনুবাদ ইত্যাদির কাজও করতেন। আজকের গল্প নিখুঁত খুনের অ্যানাটমি। প্রধান চরিত্রে নীতিশ দত্ত, কামিনী দত্ত ও সুনীল ধর। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেক ভেবেচিন্তে নীতিশ দত্ত ঠিক করলেন তার স্ত্রীকে স্বর্গের সিঁড়ি দেখাবেন। প্রত্যেকেরই একটা সহ্যের সীমা আছে। সে সীমা অতিক্রম করলে কারোর পক্ষেই ধৈর্য ধরা সম্ভব নয়। সুতরাং বর্তমান ক্ষেত্রে তিনিও অধৈর্য হয়ে উঠেছেন। কামিনীর সঙ্গে নীতিশের বিয়ে হয়েছে 25 বছর। এখন 60-এর কোটায় পৌঁছে তার মনে হয়েছে কামিনী এতদিনকার অবিচারের প্রতিফল হিসেবে ওকে খুন করাই উচিত। বিয়ের পর থেকেই বউয়ের বুড়ো আঙুলের তলায় তাকে জীবন কাটাতে হয়েছে। এক মুহূর্তের জন্যও কোনো কথার প্রতিবাদ করতে পারেননি। কামিনীর কথায় উঠেছে বসেছে। অনেক সময় মন বিদ্রোহ করতে চেয়েছে, কিন্তু পারেনি। মেরুদণ্ড কেমন যেন দুর্বল হয়ে পড়েছে। আসলে স্ত্রীকে তিনি ভীষণ ভয় পান, অন্তত পাড়াপড়শিরা তাই জানে। স্ত্রীর বহু অত্যাচার তিনি মুখ বুজে সহ্য করেছেন, তাই আজ রাতে কামিনীকে এই চরম শাস্তি দিতে চান। রোজকার মতো দোকান খুলে কাউন্টারের কাছে গিয়ে দাঁড়ালেন নীতিশ। 5টা বেজে গেছে, বাইরে আলো কমে এসেছে। গত 25 বছর ধরে এই নিয়মের হেরফের হয়নি। সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 5টা থেকে ঠিক রাত 9টা। আজ দোকান খুলে থিতু হয়ে বসতেই এসে ঢুকলো চুনি মণ্ডল। নীতিশকে দেখে হাসল। হে হে দত্তবাবু, আমার 1 পাউন্ড রুটি লাগবে। আর মিসেস কোথায় গেলেন? চোখ নাচালো চুনি। কামিনী ঘুমোচ্ছে, এক্ষুনি আসবে। 1 পাউন্ড রুটি চুনির দিকে এগিয়ে দিলেন নীতিশ। পয়সা দিয়ে বাইরে পা বাড়ালো মণ্ডল। দরজার কাছ থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো। দত্তদা, হিসেবের খাতায় দামটা টুকে রাখুন, নয়তো বৌদি এসে ধমক লাগাবে ক্ষণ। হেসে বেরিয়ে গেল সে। রাগে আপাদমস্তক জ্বলে গেল নীতিশের। না, অবাক হওয়ার কিছু নেই। গত 25 বছর ধরেই এ ধরনের কথা তাকে শুনতে হচ্ছে। কি হলো, ঘুমোচ্ছ নাকি? এত বয়স হলো তবু একটা জ্ঞান গম্ভী নেই? বলি, খাতায় দামটা তুলবে কে? হ্যাঁ, বাজখাই গলার চিৎকারে চমকে ফিরে তাকালেন নীতিশ। কামিনী দত্ত এসে দাঁড়িয়েছেন দোকানে। মোটাসোটা ফুটবলের মতো চেহারা, দু চোখে ক্রুড়ো চাউনি। ও হ্যাঁ, একদম ভুলে গেছি। তাড়াতাড়ি পেন্সিল বাগিয়ে 1 পাউন্ড রুটির দাম খাতায় টুকতে লাগলেন। কামিনী দত্ত আগুন চড়া দৃষ্টি নিয়ে চেয়ে রইল গোবেচারি স্বামীর দিকে। গোল গোল পেঁচার মতো চোখে রিমলেস চশমা, ঝাঁটা গোঁফ, ছোট চেহারা, গালের চামড়ায় ভাঁজ পড়েছে। 60 বছরেই যেন জমের ঘরে পা বাড়িয়ে রেখেছেন। কিন্তু কামিনী জানে না মনে মনে কি কুটিল অভিসন্ধি এঁটেছে তার এই থুতথুড়ে বুড়ো স্বামী। 9টা বাজতেই সোজা হয়ে বসলেন নীতিশ। ঠিক এই মুহূর্ত থেকেই ওর অভিনয় শুরু হবে। তিনি জানেন স্ত্রী হত্যার প্রথম সন্দেহভাজন ব্যক্তি মৃতার স্বামী। এসব জেনেও তিনি ভয় পাননি। এমনভাবে কাজটা ওকে সারতে হবে যাতে কাকপক্ষীও না সন্দেহ করে। এখনকার কাজগুলোর উপরেই নির্ভর করবে ওর এই অদ্ভুত খুনের সাফল্য। কামিনী এক কোণে বসে রোজকার বিক্রির হিসাব কষছিল। দোকানের শেষ খদ্দের যখন দোকান ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন ব্যস্ততার ভান করলেন নীতিশ। দোকানের টুকিটাকি কাজ নিয়ে পড়লেন। অন্যান্য দিন শেষ খদ্দেরের পিছন পিছন গিয়ে তিনি সদর দরজা বন্ধ করেন, কিন্তু আজ তা করলে চলবে না। কারণ আজ তিনি সদর দরজা বন্ধ করবেন না। যেতে যেতে থমকে দাঁড়ালো শেষ খদ্দের।
হ্যাঁ হ্যাঁ, মিস্টার হাতের কাজটা দত্ত, সেরে নি, 9টা এক্ষুনি বেজে বন্ধ গেল, করছি। দোকান বন্ধ করবেন মনে না? মনে বেটাকে প্রাণ খুলে গালাগালি দিলেন। পরের চরকায় কেন তেল দিতে আসছো বাবা? দোকান বন্ধ করি কি না করি তাতে তোমার কি? খদ্দেরটি বেরিয়ে যেতেই সদর দরজাটা ভেজিয়ে দিলেন নীতিশ। কি হলো কি? যাওয়ার সময় উনি কি বলে গেলেন শোনোনি নাকি? কানে কি গজাল গেথে বসে আছো? দরজায় খিল লেগে ছিটকি নিয়ে এটে তালা টালা মারো। হোপলেস কোথাকার। হ্যাঁ লাগাচ্ছি, আগে ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে আসি, তারপর বন্ধ করছি। চুপচাপ ঝাঁটা দিয়ে কাজ শুরু করলেন নীতিশ। নোংরাগুলো একটা টিনে ভরে দোকানের পিছন দিকের খিড়কি দরজা খুলে বেরোলেন। সামনে এক ফালি খোলা জায়গা, ঘুটঘুটে অন্ধকার। মুহূর্তের মধ্যে নীতিশ তৎপর হয়ে উঠলেন। কোথায় গেল 60 বছরের বৃদ্ধের জড়তা? টিনটা ফেলে রেখে অন্ধকার কোণ থেকে একটা শাবল তুলে নিয়ে ছুটে বেড়ালেন। দোকানের পিছনে একটা সরু অন্ধকার গলি। রাত 8টার পরই গলিটা একদম ফাঁকা হয়ে যায়। আর এখন তো রাত 9টা, গলিটা নির্জন খাঁ খাঁ করছে। ছুটে গেলেন গলির একমাত্র ম্যানহোলটার কাছে। শাবলের চাপ দিয়ে লোহার ঢাকনাটা তুলে একপাশে সরালেন। তারপরই আবার ছুটে চললেন দোকানের দিকে। শাবলটা আগের জায়গায় ঠক করে নামিয়ে রেখে হাঁপাতে হাঁপাতে দোকানে গিয়ে ঢুকলেন। এতক্ষণ ধরে কি ওই নোংরাগুলো গিলছিলে নাকি? কখন থেকে? কি আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল কামিনী দত্তের দুটি চোখ। যেন কোটর ছেড়ে লাফিয়ে বেরিয়ে আসবে, কারণ নীতিশের হাতের পাঞ্জায় ধরা একটা গাঢ় নীল রঙের অটোমেটিক রিভলভার। তার নলটা তাক করা আছে কামিনীর দু চোখের ঠিক মাঝখানে। পরক্ষণেই গুড়ুম। কামিনী লুটিয়ে পড়তেই এক হাত ওর শরীরে ধরে ফেললেন নীতিশ। সাবধানে শুইয়ে দিলেন কাউন্টারের পিছনে। রিভলভারটা পকেটে পুরে ফেললেন। ক্যাশের সমস্ত টাকা একটা ব্রিফকেসে ভর্তি করে তালা এঁটে দিয়েছিল কামিনী। এক ছ্যাটকায় সেটাকে তুলে নিয়ে ছুটে চললেন ম্যানহোলের দিকে। ঢাকনাটা খোলাই ছিল। রিভলভার এবং টাকার ব্যাগটা ওর ভিতরে ফেলে ঢাকনা বন্ধ করে তিনি আবার দোকানে ফিরে এলেন। খুব সতর্কভাবে নীতিশকে প্রত্যেকটি কাজ করতে হবে। এইবার শুরু হলো কাজের দ্বিতীয় পর্যায়। 3.5 বছর আগে নীতিশের দোকানে একবার ডাকাত পড়েছিল। শীতের সময় রাত 8টা নাগাদ ব্যাপারটা হয়েছিল। তখন কামিনী বাধা দেওয়ায় ডাকাতের একটা দল তাকে গুলি চালায়। সেই গুলিতে কামিনী বাঁ হাতে চোট পায়। তারপর থেকেই ওর বাঁ হাতটা সামান্য ব্যাঁকা। কামিনী এমনিতে দজ্জাল ডাকবুড়ো। ওর সাহসের কোনো কমতি নেই। ওরা বেজায় বড় লোক, তাছাড়া ওর রিলেটিভরা এক একজন কেউকেটা। ফলে ওই ডাকাতির ঘটনার পর কামিনী বেঁকে বসল। বলল লাইসেন্স করা একটা রিভলভার ওর চাই। ওই বায়না মেটাতে দেরি হলো না। ওর এক মামা ডেপুটি পুলিশ কমিশনার। তিনি কিভাবে যেন কলকাঠি নেড়ে আদরের ভাগ্নিকে একটা রিভলভার লাইসেন্স করিয়ে দিলেন। 0.22 ক্যালিবারের ছোট্ট বন্দুক। সেটা সবসময় কাউন্টারের নিচে একটা ড্রয়ারে রাখা থাকে, চোর ডাকাত ঠেকানোর জন্য। এই বন্দুকটাই নীতিশকে আজকের এই প্ল্যান জুগিয়েছে। চটপট ড্রয়ার খুলে সেই রিভলভারটা বের করলেন নীতিশ। যা করার জলদি করতে হবে, হাতে একদম সময় নেই। রিভলভারটা ভালো করে মুছে অতি সাবধানে কামিনীর ডেড বডির উপরে ঝুঁকে পড়লেন। স্ত্রীর প্রাণহীন নিশ্চল ডান হাতটা টেনে নিয়ে রিভলভারের বাঁটের উপর চেপে ধরলেন ওর হাতে 5 আঙুল। তারপর রিভলভারটা তুলে নিয়ে নিজের মুঠোয় বাগিয়ে ধরে ছুটলেন। লক্ষ্য পিছনের সরু গলি। হুড়মুড় করে গলিতে পৌঁছে খুব নিখুঁতভাবে কাজগুলো করতে হবে নীতিশকে। কারণ স্ত্রী মারা গেলে স্বামীকেই প্রথম সন্দেহ করা হয়। সুতরাং এক মুহূর্ত থমকে দাঁড়ালেন। পরক্ষণেই গলির অন্ধকার দিকটা লক্ষ্য করে ফায়ার করলেন একবার দুবার। রাতের নিস্তব্ধকে খান খান করে ভেসে এলো গুলির শব্দ, গুড়ুম গুড়ুম। রিভলভারটা নামিয়ে শ্রৎ পায়ে টলতে টলতে দোকানে ফিরে এলেন নীতিশ। এসে দেখেন যা ভেবেছেন ঠিক তাই। তাদের ওপারতলার ভাড়াটে বৃদ্ধ কুমার চক্রবর্তী নেমে এসেছেন দোকানে। হতভম্বের মতো চারপাশে তাকাচ্ছেন। এই যে নীতিশ, কি হয়েছে? টলতে টলতে কিসের একটা কাউন্টারের আওয়াজ পিছনে পেলাম মনে গেলেন। হলো। তোমার হাত ওয়াইফ থেকে কোথায়? রিভলভার খসে পড়ল। জল ভরা চোখে ঝাঁপিয়ে পড়ল কামিনীর মৃতদেহের উপরে। চমকে উঠে কাউন্টারের এপাশে এলেন চক্রবর্তী। ও গড, নীতিশ, এসব কি করে হলো? শিগগিরই পুলিশকে খবর দাও।
নীতিশ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখের জল মুছে এগিয়ে গেলেন দোকানের টেলিফোনটার দিকে। তার মানে আজ আপনি 9টার সময় দরজা বন্ধ করেননি? নীতিশের দিকে ক্রূর দৃষ্টি মেলে ধরলেন ইন্সপেক্টর সুনীল ধর। অথচ বছরের পর বছর ঠিক ওই সময়ে আপনি দরজা বন্ধ করে এসেছেন। ব্যাপারটা একটু অদ্ভুত নয় মিস্টার দত্ত? না মানে, একটা কাজে আটকে বললাম, তাই তখনই বন্ধ করা হয়ে ওঠেনি। দোকানের বাইরে লোক গিজগিজ করছে। খবর পেয়ে এই রাত্রিবেলাতেই সবাই ছুটে এসেছে। সেই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো সেই শেষ খদ্দের। ইন্সপেক্টরের দিকে তাকালো। উনি ঠিকই বলেছেন স্যার, আমি যখন বেরিয়ে যাই তখন উনি কৌটোগুলো সাজিয়ে রাখছিলেন। তাই বুঝি? ঝকমক করে উঠল ইন্সপেক্টরের চোখ। কিছুক্ষণ চেয়ে রইলেন দত্তর দিকে, তারপর অপেক্ষামান কনস্টেবলকে বললেন, এইসব লোকগুলোকে হাঁটাও। মুহূর্তে দোকান ফাঁকা করে ইন্সপেক্টর দরজা বন্ধ করে দিলেন। আসুন মিস্টার দত্ত, এখানটায় বসা যাক আর একবার শোনা যাক আপনার গল্পটা। নীতিশ ইন্সপেক্টরের কাছে এসে বসলেন। ওদিকে তখন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা তাদের কাজ শুরু করে দিয়েছে। চষে ফেলেছে গোটা দোকানটাকে। বলুন মিস্টার দত্ত, গোড়া থেকে বেশ ধীরে সুস্থে বলুন, যেন কোনো ভুল না হয়। নীতিশ দত্ত ওর গোল গোল চোখ তুলে তাকালেন। ঠিক কিভাবে যে শুরু করব তা বুঝতে পারছি না। ওই ভদ্রলোক মানে আমার শেষ কদ্দিটি চলে যাবার পর আমি সদর দরজা ভেজিয়ে দিই। তারপর রোজকার মতো নোংরার টিনটা জায়গা মতো রেখে ফিরে আসতেই দেখি একটা লোক রিভলভার উঁচিয়ে ধরেছে আমার ওয়াইফের দিকে। আমাকে দেখতে পেয়ে ইশারায় কাছে যেতে বলল। আমাদের দুজনকে রিভলভারের ডগায় দাঁড় করিয়ে ক্যাশ ভর্তি ব্যাগটা তুলে নিল। ঠিক এমন সময় কামিনী ড্রয়ারে রাখা ওর রিভলভারটা লুকিয়ে বের করতে গেল। সঙ্গে সঙ্গে ডাকাতটা গুলি করলো। কামিনী পড়ে যেতেই লোকটা খিড়কি দরজা দিয়ে ছুটে পালালো। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়েছিলাম। তারপর এক হ্যাচকায় কামিনীর হাতের মুঠোয় ধরা রিভলভারটা টেনে নিয়ে ছুটলাম। পেছনের সরু গলিটায় পৌঁছেই লোকটাকে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গেই গুলি করলাম দুবার। মনে হলো লোকটা একটু টনে পড়লো, তারপরেই মিলিয়ে গেল। দু হাতে মুখ ঢাকলেন নীতিশ। তিনি জানেন ওর ওই হাবাগোবা ভোলা মানুষ চেহারাটাই ইন্সপেক্টরকে ভাবিয়ে তুলেছে সত্যি তিনি খুন করেছেন কিনা। সুনীল ধরের কথায় ওর চমক ভাঙল। ডাকাতটার চেহারার একটা বর্ণনা দিতে পারেন মিস্টার দত্ত? এ প্রশ্নের জন্য নীতিশ তৈরিই ছিলেন। জবাব দিলেন, মোটা গোফ, ফ্রেঞ্চ কাট দাড়ি, বড় জুলফি, ডানভুরের উপর একটা লম্বা কাটা দাগ, গর্তে বসা ছোট চোখ, থ্যাবড়ানো নাক, তার পাশে একটা আছিল। চমৎকার চমৎকার। পেন্সিল আর নোট বই হাতে উঠে দাঁড়ালেন সুনীল। নিখুঁত বর্ণনা দিয়েছেন, কিন্তু মিস্টার দত্ত আপনাকে একটা কথা গোড়াতেই জানিয়ে রাখা ভালো। কোনো ম্যারিড মহিলা মারা গেলে মানে খুন হলে আমরা তার হাজবেন্ডকেই প্রথম সন্দেহ করি। আমিও সন্দেহ করব আপনাকেই। যদিও আপনার চেহারা দেখে মনে হয় আপনি একটা মশা মারতেও 10 বার চিন্তা করেন, কিন্তু কে জানে। যাকগে, আজ আমি চললাম, কাল আবার দেখা হবে এই দোকানে। কোনো খুনটুন হলে আমি আবার তন্ন তন্ন করে খুঁজে বেড়াই, ওটা আমার একটা ম্যানিয়া। পরদিন সন্ধেবেলা ইন্সপেক্টর একাই এলেন। নীতিশ ওই দিন দোকান খোলেনি। ঠিক করেছেন স্ত্রী মারা গেছেন বলে দিন 7 বন্ধ রাখবেন। আসুন মিস্টার ধর, কোনো খবর পেলেন ওই লোকটার? আগ্রহ ফেটে পড়ছে নীতিশের গলায়। স্থির চোখে নীতিশের দিকে চেয়ে রইলেন ইন্সপেক্টর। বললেন, বোধহয় আপনার ডেসক্রিপশানের কোনো লোকই এই পৃথিবীতে নেই। চমকে উঠলেন নীতিশ। তার মানে কি ইন্সপেক্টর? আজ সারাটা দিন ধরে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের প্রায় 45 জন অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু না, আপনার বর্ণনার মতো কোনো লোকের ছবি আমাদের ফাইলে নেই। তাহলে আর দুটো সম্ভাবনা বাকি থাকে। 1, ডাকাতটা এই লাইনে নতুন। 2, ডাকাতের ব্যাপারটা পুরোটাই গাঁজাখড়ি। মানে? আপনার বানানো। মুচকি হেসে থামলেন সুনীল। কি বলতে চান আপনি? রাগে নীতিশের চোখ মুখ লাল হয়ে গেছে। উত্তেজিত হবেন না মিস্টার দত্ত। আমি তো আগেই বলেছি, যত অসম্ভব আর অবাস্তব মনে হোক না কেন, আপনাকেই আমি সন্দেহ করি। আর রিভলভারের ছাপ আমরা পরীক্ষা করেছি, তাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও মিসেস দত্তর পার্শিয়াল ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। হয়তো আপনার কথাটা সত্য, মিসেস দত্ত গুলি খেয়ে পড়ার পরে
আপনি রিভলভারটা নিয়ে ডাকাতের পিছনে তাড়া করেন, কিন্তু আমার মনে হয় ডেড বডির হাতে রিভলভার চেপে ধরে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা কিছু অসম্ভব নয়। কি বলেন? সত্যি মিস্টার দত্ত, খুনটা যদি আপনি করে থাকেন তবে আপনাকে সাবাস দিতে হয়। আবার ব্যাপারটা কি জানেন, আপনার কথা মতো গুলি পেছনের গলির দেয়ালে গা ঘেঁষে আমরা পেয়েছি, দ্বিতীয়টা পাইনি। হয়তো লোকটার গায়ে লেগেছে ওটা। এখনকার সব ডাক্তার আর হসপিটালকে আমরা অ্যালার্ট করে দিয়েছি, কোনো গুলির চোট খাওয়া কোনো লোক তাদের কাছে যায় তারা যেন আমাদের সঙ্গে সঙ্গে খবর দেয়। আমরা আপ্রাণ চেষ্টা করছি, যদি আপনার কথা মতো কোনো ডাকাত ওই কাজ করে থাকে তবে আমরা যেভাবে হোক মালটাকে ভেতরে ঢোকাবই। শুধু একটু খাটতে হবে এই যা। আর সে লোক যদি আপনি হয় তবে তো হাতের কাছেই আপনাকে পাওয়া যাবে। দরজার দিকে পা বাড়ালেন ধর। তবে একটা কথা মিস্টার দত্ত, ইন্সপেক্টর ঘুরে দাঁড়ালেন। নীতিশের হৃৎপিণ্ড যেন হোঁচট খেল। কি কি কথা? সামান্য ব্যাপার, আপনি বলছিলেন না নোংরা টিনটাকে রেখে আপনি যখন দোকানে ফিরে আসছিলেন তখনই ডাকাতটাকে দেখতে পান। কিন্তু খটকাটা কোথায় জানেন, টিনটা আপনি জায়গা মতো রাখেননি, মাঝপথেই নামিয়ে রেখে। ভগবান জানেন তারপর কি করেছেন। ইস, ক্ষুব্ধ হলেন নীতিশ। কি বোকার মতো কাজই না করেছেন, শাবলটা তুলে নেওয়ার সময় টিনটাকে মাঝপথেই নামিয়ে রেখেছিলেন, ইন্সপেক্টর, জায়গা দয়া মতো করে আমাকে রাখার আর ভুল সুযোগ বুঝবেন না। পাননি। মানে কি হবে গত এখন? 25 বছর ধরে ওই একই জায়গায় টিনটা রাখি, তো তাই মনে হয়েছিল কালো বোধহয় রেখেছি। ও হ্যাঁ, এখন মনে পড়েছে, টিনটা নিয়ে যাওয়ার সময় দোকানের দরজা খোলার শব্দ পেয়ে টিনটা মাঝপথেই নামিয়ে রেখে ফিরে যাসি। যা ইচ্ছে বলুন, কোনো সাক্ষী তো আর নেই। আপনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, সাক্ষী আমরা খুঁজে বার করবই। আজকেই খবরের কাগজে অ্যাড দিচ্ছি, লাস্ট 8 তারিখে 9টা থেকে 9:30টার মধ্যে কেউ এই এরিয়ায় কোনো পিকিউলিয়ার ঘটনা দেখেছে কিনা। দেখা যাক কোনো রেসপন্স পাওয়া যায় কিনা। দোকান ছেড়ে বেরিয়ে গেলেন সুনীল ধর। চিন্তিত মুখে দরজা বন্ধ করলেন নীতিশ। কাল সকালে আবার কি সংবাদ শুনবেন কে জানে। পরদিন দুপুরে ইন্সপেক্টর আবার এলেন। দত্ত দোকানেই ছিলেন। ওকে লক্ষ্য করে সুনীল বললেন, আপনাকে কতগুলো খবর শোনাবো, ভীষণ ইন্টারেস্টিং খবর। প্রথমে 2-4টে কথা বলে নিই। আপনার পাড়াপড়শির কাছে আমরা খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে আমরা একটু অবাকও হয়েছি, কারণ ওই রকম জাঁদরেল মহিলাকে অনেক দিন আগেই আপনাকে খুন করা উচিত ছিল। আমার ভেবে অবাক লাগছে আপনি 25 বছর ওয়েট করলেন কেন। কি বলছেন আপনি? আপনাকে তো বলেছি ডাকাতটা কামিনীকে। জানি, তবে ব্যাপারটা কি জানেন, আপনি বড্ড বেশি পারফেক্ট ডেসক্রিপশন দিয়ে ফেলেছেন মিস্টার দত্ত। আমার মনে হয় ওই রকম মেন্টাল অবস্থায় যেখানে লোকটাকে আপনি কয়েক মুহূর্ত মাত্র দেখেছেন, কারোর পক্ষে অত নিখুঁত বর্ণনা দেওয়া সম্ভব নয়। ব্যাপারটা একটু অস্বাভাবিক নয়? যাকগে, এবার আসল খবরটা শুনুন। গত 8 তারিখে ঠিক 9:07 সময় পিছনের গলিটা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অশোক রায়। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোতে একটি অদ্ভুত জিনিস তিনি লক্ষ্য করেন। গলির ম্যানহোলের ঢাকনাটা খোলা, একপাশে সরানো। হয়তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে ভেবে তিনি গাড়ি রেখে মিনিট 10 পায়ে হেঁটে ম্যানহোলের কাছে ফিরে আসেন। কিন্তু নীতিশের মুখে সীমাহীন উৎকণ্ঠা। মুচকি হেসে ইন্সপেক্টর হাতের একটা ভঙ্গি করলেন, বললেন, কিন্তু সেই ঢাকনাটা এবার বন্ধ ছিল। অর্থাৎ কোনো কারণে কেউ ঢাকনাটা খুলেছিল, কিন্তু কেন সেটা জানার জন্য আমরা ওটাকে তন্ন তন্ন করে লোক দিয়ে সার্চ করিয়েছি। তাতে পাওয়া গেছে সেই রিভলভারটি। পকেট থেকে একটা রিভলভার বের করে দেখালেন ধর। বললেন, ব্লাস্টিক রিপোর্টে জানা গেছে এটা থেকেই আপনার মিসেসকে গুলি করা হয়েছিল। রিভলভারটি চোরাই, কিন্তু এটা কোথা থেকে বিক্রি করা হয়েছিল সেটা একটু খোঁজ করলেই জানা যাবে। হৃৎপিণ্ডের উত্তাল গতি কি কিছুতেই শান্ত হবে না? নীতিশ ভয় পেলেন, যদি পুলিশ বের করে ফেলে ওর কাছ থেকে তিনি ওই রিভলভারটা কিনেছেন, যদি সে নীতিশের কথা বলে দেয়। ওহ,
তিনি আর ভাবতে পারছেন না। ওই ম্যানহোল থেকে আপনারা আর কিছু পাননি? ঠিক এই প্রশ্নটাই আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। আপনি ঠিক সেই কথাটা ভেবেছেন দেখছি। হ্যাঁ, ক্যাশ ভর্তি ব্যাগটাও আমরা ওখান থেকে পাবো ভেবেছিলাম, কিন্তু পাইনি। ওটা পাওয়া গেলে বোঝা যেত আসল ব্যাপারটা। ব্যাগটা যদি টাকা ভর্তি থাকে তবে ম্যানহোলের ঢাকনা আপনিই সরিয়েছেন, গর্তের ভেতরে ফেলে দিয়েছেন, আর রিভলভারটাও। কিন্তু ব্যাগটা যদি খালি থাকে তবে বুঝতে হবে ব্যাপারটা ডাকাতদারি কাজ। মানে বুঝতে পারছেন? আমাদের হাতে দুটো ক্লু, টাকা ভর্তি ব্যাগ আর রিভলভার। রিভলভারটার কোনো প্রিন্ট আমরা পাইনি, বোধহয় ড্রেনের জলে নষ্ট হয়ে গেছে। তবুও আপনার এক সেট প্রিন্ট তো আমাদের কাছে আছে, ওগুলো ম্যাচ করিয়ে। ইন্সপেক্টর আর কথা শেষ করলেন না। ইন্সপেক্টর চলে যেতেই তৎপর হয়ে উঠলেন নীতিশ। যদি ওরা সেই লোকটাকে খুঁজে বের করে তার কাছে যায় তাহলেই সর্বনাশ। এই যে মিস্টার দত্ত, কি মনে করে রিভলভারটা কেমন কাজ দিচ্ছে? উৎফুল্ল কণ্ঠে বলে উঠল রমেশ পাত্র। ব্যাটা তাহলে ওকে চিনতে পেরেছে। ভাগ্যিস সুনীল ধর আগে খবর দিয়েছিলেন। রমেশ চোরাই রিভলভার বিক্রি করে। পুরনো মাস্তান, বয়স 50-এর কোঠায়, সবসময় হাসি খুশি, জোড়া জোড়া ভুঁড়োর নিচে বড় বড় চোখ। হ্যাঁ, ভালোই কাজ দিচ্ছে। রমেশের কাছে এগিয়ে গেলেন দত্ত। আসুন, ভেতরে আসুন। চাপা স্বরে আহ্বান জানালো রমেশ। ভিতরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল পাত্র। বলল, বসুন। এরপরের ঘটনা ভাবতেই নীতিশের গায়ে কাঁটা দেয়। নিতান্ত মরিয়া না হলে মানুষ এসব কাজ পারে না। আর নীতিশ দত্ত যে মরিয়া সেটা ওর চেয়ে ভালো আর কে জানে। রমেশকে আরও দুটো রিভলভার কেনার কথা বলেছেন নীতিশ। দুটোই সাইলেন্সার সমেত হওয়া চাই। একই সঙ্গে 30,000 টাকা ক্যাশও গুঁজে দিয়েছেন লোকটার হাতে। তাতে কাজ হলো মন্ত্রের মতো। টাকাটা পকেটে পুরল রমেশ। ওর চোখ লোভে ঝকঝক করে উঠল। পরশু মাল পেয়ে যাবেন। রমেশ বলল, বাকি টাকাটা ক্যাশ নিয়ে আসবেন। কোথায়? বেলেঘাটার মোড়ে বাস স্টপে রাত 9টায়। আমি নিজে থাকবো নীল জামা সাদা প্যান্ট পরে। ঠিক আছে। রাজি হয়ে গেলেন নীতিশ। ঠিক 9টায় দুজনের দেখা হলো। হাতে একটা জুতোর বাক্স ঝুলিয়ে নির্দিষ্ট জায়গায় হাজির হলেন নীতিশ। বাস স্টপে 2-4 জন লোক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিল। নীতিশ লক্ষ্য করলেন রমেশ পাত্রর হাতে একটা বড় নাইলেন থলে জামা কাপড়ে ঠাসা। নীতিশ কাছে যেতেই রমেশ চাপা গলায় বলল, মাল এনেছেন? এনেছি। বলে হাতে ঝোলানো জুতোর বাক্সটার দিকে ইশারা করলেন। তারপর এপাশ ওপাশ তাকিয়ে বললেন, আপনি? এনেছি, থলের মধ্যে জামা কাপড়ের নিচে। ইশারা করে রাস্তার নির্জন দিকটা দেখালেন নীতিশ। চলুন ওইদিকে একটু এগিয়ে যাই। খানিকটা হেঁটে কয়েকটা ঝুপড়ি পেরিয়ে গেল দুজনে। তারপর অন্ধকার একটা জায়গা পাওয়া গেল। সেখানে পাশাপাশি দাঁড়ানো দুটো বিশাল ঝুপসি গাছ। তার আড়ালে দাঁড়িয়ে থলেতে হাত ঢোকালো রমেশ। সাইলেন্সার লাগানো একটা রিভলভার বের করলো। টাকা? কোনো উত্তর না দিয়ে জুতোর বাক্সটা রমেশের দিকে এগিয়ে দিলেন নীতিশ। রিভলভারটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। সেফটি ক্যাচ খুলে চেম্বারটা চেক করতে করতে পকেটে হাত ঢোকালেন। আঙুলে 3টি গুলির ছোঁয়া টের পেলেন। রমেশ তখন জুতোর বাক্সের একটা কোণা ছিঁড়ে টাকার বান্ডিলগুলো ছুঁয়ে দেখছে। ওর ঠোঁটে তৃপ্তির হাসি। ওদিকে 3টে গুলি বের করে চেম্বারে ভরে নিলেন নীতিশ। তারপর রমেশের বুকে সাইলেন্সার নল ঠেকিয়ে গুলি করলেন, পরপর 2বার। চাপা দুটো ভোঁতা শব্দ। রমেশ খসে পড়ে গেল মাটিতে। জুতোর বাক্স আর থলে দুটোই ওর হাতে থেকে পড়ে গেল। রিভলভারটা ভালো করে জামায় মুছে ওটা প্যান্টের পকেটে ঢোকালেন নীতিশ। পরে সুযোগ সুবিধে মতো ওটা খালের জলে ফেলে দেবেন। সুনীল ধরের বাবার সাধ্য নেই, ওটার আর খোঁজ পায়। এই সঙ্গে চোরাই রিভলভারের গল্পও শেষ। 3 দিন পর পর ইন্সপেক্টর এলেন। একদিন ভীষণ বৃষ্টি হয়েছে, তাই দোকান ছেড়ে নীতিশ কোথাও যাননি। সুনীল ধরের মুখে শুধু হতাশা। দেখে খুশি হলেন নীতিশ। নিজের গালে 2বার হাত বুলিয়ে নীতিশের চোখে চোখ রাখলেন সুনীল ধর। বললেন, আপনার ভাগ্য ভালো মিস্টার দত্ত, আমাদের হাতে কোনো ক্লু আসেনি। টাকার ব্যাগটা আমরা খুঁজে পাইনি, বোধহয় বৃষ্টিতে ভেসে নদীতে গিয়ে পড়েছে। আর রিভলভারটা যার কাছ থেকে কেনা হয়েছে সে লোকটাও মারা গেছে। কিন্তু ভেবে দেখুন তো মিস্টার দত্ত, যদি ওই লোকটা মানে রমেশ পাত্র মারা না যেত
হয়তো রিভলভারটার খদ্দের আমরা খুঁজে পাইতাম, তাই না? না মশাই, আপনি বুড়ো হলে কি হবে, আপনার মাথায় বুদ্ধি আছে। আমার মতো লোককে আপনি বুদ্ধির খেলায় হারিয়ে দিয়েছেন। অবশ্য যদি 2টি খুন আপনি করে থাকেন, সরি মিস্টার দত্ত, আপনার ওয়াইফকে মার্ডারটা আমরা ধরতে পারলাম না। আমাদের হাতে কোনো ক্লু নেই, সুতরাং দিস কেস রিমেন্স আনসলভড সো লং। ইন্সপেক্টর চলে গেলেন। নীতিশ দত্তর মুখে ফুটে উঠল ক্রূর বাঁকা হাসি। কিন্তু ঘণ্টাখানেক পরেই হন্তদন্ত হয়ে ফিরে এলেন ইন্সপেক্টর। বললেন, মিস্টার দত্ত, আমার রুমালটা ফেলে গেছি। ও এই তো থ্যাংক ইউ। ও ভালো কথা, একটা ছোট কথা আপনাকে জিজ্ঞাসা করব। আপনি বলেছিলেন কামিনী দেবী ডয়ারটা খুলে রিভলভারটা বের করেছিলেন, তাই তো? হ্যাঁ। আপনি ওই ডয়ারটা খোলেননি। না, কতবার বলবো, কামিনী ছাড়া কেউ ওই ড্রয়ারে হাতই দিত না। নীতিশের স্নায়ুতন্ত্রী যেন ছিঁড়ে পড়বে। ওই .22 ক্যালিবারের রিভলভারটা আপনার স্ত্রী বের করেছিলেন, আপনি নয় তো? ও ইন্সপেক্টর, প্লিজ বিলিভ মি। উত্তেজনায় নীতিশের মুখ চোখ লাল হয়ে উঠল। তা যদি হয় তবে ভারী আশ্চর্য ব্যাপার ঘটেছে। ডয়ারটায় মাত্র 1 সেট ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেটা আমরা মিলিয়েও দেখেছি। ব্যাপারটা মাত্র 2টো সমাধান আমাদের সামনে আছে। 1, ওই ডয়ারটায় আপনি ঘটনার দিন হাত দিয়েছিলেন, হয়তো রিভলভারটা বেরও করেছিলেন, যা আপনি সম্পূর্ণ অস্বীকার করছেন। আর 2 নম্বর সমাধানটা একটু পিকিউলার, আরে কষ্টকল্পীয়, তবে একেবারে অসম্ভব নয়। আপনাকে বলেছিলাম, আই লিভ নো স্টোন আনটার্নড অ্যাবাউট আ মার্ডার। তাই হঠাৎই এই আশ্চর্য ব্যাপারটা আমার নজরে এলো। কি 2 নম্বর সমাধানটা হলো আপনার এবং আপনার স্ত্রীর আঙুলের ছাপ একেবারে সেম। নয়তো বলুন না, ডয়ারের গা থেকে পাওয়া ছাপের সাথে আপনার আঙুলের ছাপ মিলল কেমন করে? অথচ আপনি বারবার বলেছেন ডয়ারে আপনি হাতও দেননি। মিসেস দত্তর সঙ্গে আপনার ছাপ আর আমি মিলিয়েও পর্যন্ত দুটোর মধ্যে কোনো মিল নেই। সুতরাং কাইন্ডলি একবার ভাবুন না মিস্টার দত্ত, ডয়ারটার আপনি হাত দিয়েছিলেন কি না? হোলস্টার থেকে 0.38 পুলিশ স্পেশালটা বের করে উঁচিয়ে ধরলেন সুনীল ধর। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার দত্ত। শেষ হলো আজকের নিবেদন অনিশ দেবের লেখা নিখুঁত খুনের অ্যানাটমি। নীতিশের চরিত্রে রণজয় রায়চৌধুরী, কামিনীর চরিত্রে শ্রেয়া, সুনীলের চরিত্রে পলরব, রমেশের চরিত্রে সুতীর্থ দাস, অন্যান্য চরিত্রে শুভ, অবিরাজ আশিস ও পলরব। গল্প পাঠে আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব, ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।